ইংরাজির বাজেট প্রস্তাব তো আজকে পেশ হলো। বাজেট বই এখনো সংগ্রহ করিনি, অর্থাৎ লাইন বাই লাইন পড়ার সুযোগ এখনো হয়নি, ফ্যাক্টস ফিগার দেখিনি। শুধুমাত্র তার উপস্থাপন শুনেছি, যতটুকু এই শোনা থেকে যা মন্তব্য করা যায়। আমি বলবো যে এই বর্তমান যে অর্থমন্ত্রী, তার এটা তৃতীয় বাজেট। প্রণজিৎ সিংহ রায় মহোদয়, তিনি এই গতানুগতিকতার বাইরে এক চুলো বেরোতে পারেননি। বাজেট শুধুমাত্র ফ্যাক্টস এবং ফিগারে কিছু অঙ্ক বাড়লেই এটা দিয়ে যে বাজেটটা জনমুখী হলো কিনা, ইনক্লুসিভ হলো কিনা, এটা প্রমাণিত হয় না। তার জন্য একটা সুপরিকল্পিত একটা রূপরেখা থাকা চাই। আমাদের রাজ্যের মানুষের আর্থসামাজিক কাঠামোর উপর, বৈচিত্র্যের উপর ভর করে কিভাবে তার ইতিবাচক যে পরিবর্তন আনা সম্ভব। গত দুটা বাজেটে যেমন সেরকম তার কোনো চিহ্ন ছিল না, এবারও প্রায় বলা যেতে পারে সম্পূর্ণ এটা হলো, অর্থাৎ এটা মানে বব্বারম্ভ। যেমন উদাহরণস্বরূপ বলছি, আমি শিক্ষা বলছে, এবং আজকে অনেকগুলো বিলও পেশ হবে। প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটিকে একটু তার কলেবর বাড়ানো, কিন্তু শিক্ষা তো উচ্চশিক্ষা বা তার যে এই পোস্ট গ্র্যাজুয়েট স্তরে যাওয়ার আগে প্রাইমারি শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, সেদিকে নজর দিতে হবে। সে সম্পর্কে একটা কথাও নেই। স্কুলগুলো ত্রিপুরাজ্যে এখন বলা হচ্ছে 4 শতাধিক স্কুল, প্রাইমারি স্কুল একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে। তারপর মাধ্যমিক বা সেকেন্ডারি অপ্রতুল শিক্ষক নিয়োগের কোনো চিন্তা ভাবনা, এবং শিক্ষক যারা নিয়োজিত নানা কারণে তারা আজকে এই অনিশ্চয়তার মধ্যে আছে। সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, একটা শব্দ প্রয়োগ করা হলো। 2, হ্যাঁ, কৃষি সম্পর্কে অনেক কথা বলেছে, যেহেতু কৃষিমন্ত্রী খুব সিনিয়র মোস্ট, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোকালো। তিনি অনেক সেখানে কি বলে এই নানা ধরনের পাতা পল্লব যুক্ত করিয়েছেন, কিন্তু বেসিক ত্রিপুরাজ্যের কত জমি আছে, সেই জমিতে বেশি ফলন আনতে গেলে পরে, এবং ত্রিপুরাজ্যের বেশিরভাগই হলো গরিব কৃষক, মাঝারি কৃষক, তাদেরকে সেরকম সুবিধা দিতে গেলে পরে সেচ এবং আরও নানা ধরনের কৃষি সরঞ্জাম কীভাবে সরবরাহ হবে, এবং তাদের থেকে উৎপাদিত পণ্য কীভাবে বাজারজাত হবে, এগুলা নিয়ে কিছু এখানে সেখানে কিছু বাজার তৈরি করবেন। আর মুখ্যমন্ত্রী স্পেশাল যোজনা নামে কিছু বলা হয়েছে, কিন্তু তার কোনো সার্বিক পরিকল্পনা ইত্যাদি কিছুই নেই। কর্মসংস্থান, হ্যাঁ, আমরা বলি যে সমস্ত বেকার যুবকদের সরকারি কাজ দেওয়া সম্ভব না। সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেতেই ম্যাক্সিমাম পসিবল তার সুযোগ তৈরি করা দরকার। সেখানে যে ভ্যাকান্সিসগুলো আছে, এই ভ্যাকান্সি কীভাবে পূরণ হবে, একটা শব্দ বেকারদের সম্পর্ক নেই। ঠিক তেমনি যে বেসরকারি ক্ষেত্রেতেও কর্মসংস্থানের উপায় কীভাবে শুরু হবে, এবং সেই জায়গাতে সরকারি উদ্যোগ বা সরকারি অংশগ্রহণ কি থাকবে, ওই কেন্দ্রীয় প্রকল্পের কিছু বাগাড়ম্বর ছাড়া কোনো বক্তব্য নেই। আইন শৃঙ্খলা,
আইন শৃঙ্খলা উন্নয়নে শুধু কিছু পরিসংখ্যান তৈরি করা ও অফিস থেকে বানানো, 100টা এফআইআর দাখিল হলে পরে 10টা এফআইআর এই গ্রহণ করে না। ফ্লোরেই বলেছি 5% দিয়ে ঘোষণা করা হয়েছে, অত্যন্ত স্বাগত। এবং মুখ্যমন্ত্রী যদিও বলতে পারলেন না নিয়মিতের সাথে অনিয়মিতের পাবিকে। অনিয়মিত মানে হলো ফিক্সড পে, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ। কারণ অতীতে দেখা গেছে নিয়মিত জন্য দেওয়া হলেও অনিয়মিত জন্য দেওয়া হয়নি। সর্বশিক্ষা অভিযান, রেগা, ন্যাশনাল রুরাল হেলথ মিশনে যারা আছে এরা সেই 18 সালে যা পেতেন তার থেকে 1 নয়া পয়সাও পায়নি। অতীতে এরকম কখনোই হয়নি, কিন্তু এই সরকার আসার পর এই জাতীয় বৈষম্যগুলো হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম, মুখ্যমন্ত্রী দুবার দাঁড়ালেন, কেন যেন বলতে পারলেন না জানি না, হয়তো তথ্য তার কাছে নেই। কারণ এগুলি ওনারা ঠিক সেরকমভাবে জানার চেষ্টাও করেন না, জানতে চেষ্টা করলে তিনি বলতে পারতেন না, এ কথা বলছি না। এগুলো সম্পর্কে বরাবরই তো উদাসীন। কিন্তু এই জায়গাতে একটা টেকনিক্যাল কথা মাননীয় সুদীপ রায় বর্মন তুলেছেন এবং আমিও তার সাথে সহমত পোষণ করি। আরে 2 সেকেন্ড আগে অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন, সেই বাজেটে ঘাটতি দেখানো হলো। অর্থাৎ এই কাজ করার পর যে টাকা এখন ধরা আছে, যে আয় হবে বলে অনুমান করেছে, কেন্দ্রীয় খাত থেকে এত টাকা পাবে, রেভিনিউ থেকে পাবে এত টাকা উঠবে, আর এই টাকা পেয়ে আমি এত খরচ করব, এটা আনুমানিক। এটা সব সরকারি ক্ষেত্রেই হয়, তাদের ক্ষেত্রেও হবে, এটা আলাদা কথা বলছি না। তো এটা তো ঘাটতি বাজেট। অর্থাৎ এই কাজ করতে গিয়ে তুমি যে খরচ ধরেছ, এই খরচ করার জন্য তোমার আয়ের ক্ষেত্রে ধরা হয়নি। এখন ধুম করে তার 2 সেকেন্ডের মধ্যে মুখ্যমন্ত্রী বলে ফেললেন যে আমি 5% দিয়ে ঘোষণা করলাম, এতে আরো 500 কোটি টাকার বেশি লাগবে। তা তোমার ঘাটতি বাজেটে যুক্ত হলো। তো এটা সম্পূর্ণ একটা প্রচলিত যে কনভেনশন, এ থেকে আলাদা। আরে তোমার এত বাহবা করাতে, তুমি তো 25 তারিখ বললেও তোমার বাহবা থাকবে, শেষ দিন যেদিন এই বাজেট পেশ হয়ে যাবে তারপর তুমি বলো না হ্যাঁ এই খরচটা এর সাথে যুক্ত হবে। তাহলে এখন যে আমরা আলোচনা করব, আগামী 19 তারিখ থেকে আলোচনা শুরু করব, কি আলোচনা করব? কারণ আমাদের সামনে তুমি ঘাটতি ধরেছ 200 কত কোটি টাকা ঘাটতি ধরেছ, কিন্তু ঘাটতি তো 200 না, মুখ্যমন্ত্রীর ঘোষণা সহ এই ঘাটতি আরো 500। কিন্তু এই কথাটা কাগজপত্রে নেই। আর অর্থমন্ত্রী যখন এই বাজেট যখন তার এই পাশ হবে, স্পিকার যেদিন বাজেট পাস করাবেন সেদিন এই 500 কোটি টাকা যুক্ত হবে না, অথচ আজকে রেকর্ড হয়ে গেল আরো 500 কোটি টাকা খরচ হবে। কিন্তু স্পিকার যেদিন বলবেন এত 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 এত, সেদিন কিন্তু এই 500 আসবে না। তো এটা এক ধরনের যে প্রচলিত যে এই বিধানসভার যে নিয়ম কানুন, এটাকে সাইলেন্ট করা না। আমি বুঝি না, ঠিক আছে ডাক্তার মানিক শাহ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং প্রণজিৎ সিংহ মহোদয়ের পক্ষেও এগুলি একটু ওনারা নতুন, না বোঝাটা কোনো অপরাধ কিছু না। কিন্তু এদিক দিয়ে এটাকে মানে স্বীকার না করে ওই পরিষদীয় মন্ত্রী বলছেন আমরা বিরোধীরা কেন বিরোধিতা। আরে আমি তো বিরোধিতা করছি না, তো আমি তো দাঁড়িয়েই বলছি প্রথমত যে হ্যাঁ আমি স্বাগত জানাচ্ছি, আই ওয়েলকাম। কিন্তু এটাও বলুন যে কত শতাংশ বকেয়া, এখন ডিউ কত? আমার জানা মতো 22% পাওনা, তুমি দিচ্ছ 5%, আরও 17% পাওনা। এই 5% লাগু হওয়ার পরও আরও 17% পাবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কবে থেকে লাগু হবে এটাও বলেছেন। হ্যাঁ, ফার্স্ট, আচ্ছা ভালো, থ্যাংক ইউ।
কিন্তু হলেও আরও 17% বকেয়া থাকবে, এটাও বলা উচিত। তিনি যদি ভাগ করাবেন এটাও বলুন আপনি। এই খরচটা কি বাজেট বরাদ্দের বাইরে মনে হচ্ছে? না, এখন এখন শুনো, বাজেটে কি হয়, বাজেটে একটা সবসময় একটা প্রস্তাব নিয়ে আসা হয়, কিন্তু সরকার মনে করলো যে না আমি এই খাতে খরচ করবো, কিন্তু বাজেটে নেই। এটা ওই যে অ্যাপ্রোপ্রিয়েশন যা হয়, যেমন আজকে বাজেট পেশ হওয়ার আগে একটা যে হয় অ্যাপ্রোপ্রিয়েশন, অতিরিক্ত ব্যয় বরাদ্দ, ওই তখন অতিরিক্ত ব্যয় বরাদ্দে অ্যাডজাস্ট করে নেবে, আর কোনো তদন্ত হয় না। অর্থাৎ অপরাধীদের একটা স্বর্গরাজ্য। তো কেন এই অবস্থা? এই অবস্থা হওয়ার পেছনে কারণ হলো যে আরক্ষা দপ্তরের যে বিরাট শূন্যতা, এই শূন্যতা পূরণে তাদেরকে আরও কীভাবে দক্ষ করবে, আর আইনশৃঙ্খলা উন্নয়নের সাথে সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশ, এটাও যে সব দিক থেকে একটার সাথে একটা সম্পর্কিত। এই জায়গায় কর্মসংস্থান, সুস্থ সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, সুস্থ শিক্ষার পরিবেশ, কাজের পরিবেশ, এগুলি না থাকলে পরে আইনশৃঙ্খলা শুধু একতরফা উন্নয়ন হতে পারে না। তো সবটা মিলিয়েই যে একটা পরিকল্পনার সাথে আরেকটা পরিকল্পনা, অর্থাৎ অর্থনৈতিকের সাথে সামাজিকের, সামাজিকের সাথে শিক্ষার, শিক্ষার সাথে স্বাস্থ্যের কোনো যোগাযোগ নেই। কিছু সুন্দর সুন্দর বাক্যচয়ন, কিছু শব্দের অবতারণা, আর কিছু অঙ্ক, এগুলো বিস্তারিতভাবে স্টাডি করে একদম কোথায় তার ফ্ল। আমরা বিরোধী দল মানে বাজেট পাস না হোক তা বলছি না, বাজেট তো পাস হতেই হবে, পাস হবেও, কিন্তু যে এই সীমাবদ্ধতার মধ্যে, এই সীমাবদ্ধতার মধ্যে কিভাবে যে অর্থের প্রস্তাব করা হয়েছে সেই অর্থ আরও ভালোভাবে খরচ করে এই রাজ্যের সামগ্রিক উন্নয়ন হতে পারে, আমাদের বক্তব্যের সময় সেগুলো আমরা রাখব। কাজেই এক কথায় বলতে পারি যে এই বাজেট তার বিগত 2 বছরের গতানুগতিকতা এবং অন্তঃসার শূন্যতার থেকে বেরিয়ে আসতে পারেনি। এতে সুনির্দিষ্টভাবে এ রাজ্যের যে অর্থনীতি, তার যে কৃষির উপর নির্ভরশীল, আর তার সাথে আরও সামাজিক বিভিন্ন দিক, এই জায়গাতে কীভাবে একটা সন্তুলন নিয়ে আসবে তার কোনো দিশা নেই। এটা দিশাহীন, বিক্ষিপ্ত, জোড়াতালি দেওয়া এটা বাজেট, এটুকুই আপাতত যা শুনেছি তা থেকে আমার অবজারভেশন।